মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস প্রথম আলোর দ্বিতীয় খণ্ড। আজ শুনবেন পঞ্চম পর্ব। নরেনের যা সম্বল তাতে সে এখানে দিন 15 বেশি টিকতে পারবে না। সে সন্ন্যাসী, তার চাকরি খোঁজার প্রশ্নই ওঠে না। অনেকেই এই অবস্থায় ভেঙে পড়ে। প্রথম প্রথম ঘোর বিদেশে এসে অনেকেরই দেশের জন্য খুব মন কেমন করে, ইচ্ছে করে তখনই ফিরে যেতে। সহায় সম্বল না থাকলে অন্য যে কেউ যে কোনো উপায়ে ফেরার জন্য জাহাজ ঘাটায় ধর্ণা দিত। কিন্তু নরেন সে ধাতুতে গড়া নয়। তার প্রধান সম্বল আত্মবিশ্বাস, জেদ, গোয়ার তুমি। সে ভাবে, এত দূর এসে পরাজিত হয়ে ফিরে যাব? ধর্ম সম্মেলনে জায়গা পাওয়া যাবে না, তাতে কি হয়েছে? অন্যভাবেও তো আমেরিকানদের কাছে তার বক্তব্য পৌঁছে দেবার চেষ্টা করা যায়। কোনো ক্রমে দাঁতে দাঁত চেপে কয়েক মাস এখানে টিকে থাকতে পারলে একটা কিছু উপায় বার করা যাবেই। একদিন দেশে আলা সিংগাকে চিঠি লিখলে সে। আরো কিছু টাকা চাঁদা তুলে পাঠাতে পারবে না? অজিত সিংকেও অগত্যা লিখতেই হবে। নরেন একা একা ঘুরে বেড়ায়। বিশ্ব শিল্পমেলার প্রদর্শনী এক এলাহি ব্যাপার, 10 দিনেও দেখে শেষ করা যাবে না। আমেরিকায় সবকিছুই বিরাট বিরাট। রাস্তাগুলি অত্যন্ত চওড়া, মস্ত মস্ত সব বাড়ি। শিল্পমেলা তো বিশাল হবেই, কিন্তু এসব দেখেও নরেন খুব একটা হতচকিত হয় না। আমেরিকায় এসে সে সবচেয়ে বিস্মিত হয়েছে নারীদের দেখে। বস্তুত এদেশে এসেই যেন প্রথম নারীদের দেখল নরেন। দেশে থাকতে আমি জননী, ভগিনী বা মাসি পিসিদের দেখেছি, কিন্তু নারী কোথায়? ভারতের নারীরা তো সব অন্তঃপুরে থাকে। সে হতভাগ্য দেশের প্রায় অর্ধেক জনসংখ্যাই তো গৃহবন্দিনী। আর এদেশে পথে ঘাটে সর্বত্র নারী, স্বাস্থ্যবতী সপ্রতিভ মহিলারা দোকানপাট করছে, ব্যবসা চালাচ্ছে, কোনো কাজেই তারা পিছিয়ে নেই। আগে নরেন শুনেছিল এই ধনবানদের দেশে সব সময় বিলাসের স্রোত বয়ে যায়। নারীরা এদেশে শুধু ভোগের সামগ্রী। এখানে এসে সব দেখে সে ভাবল, কিন্তু ভোগ বিলাসের স্রোতে সবসময় ভেসে থাকলে এ দেশটার এত উন্নতি হলো কি করে? কিছু কিছু লাস্যময় রমণী যে নেই তা নয়, কিন্তু অধিকাংশ নারী স্বাবলম্বিনী, নম্র, ভদ্র, যে কোনো দায়িত্ব নিতে প্রস্তুত। এই বিশাল নারী বাহিনী যেন দেশটাকে এগিয়ে নিয়ে চলেছে। এই দৃশ্য অভূতপূর্ব, এই অভিজ্ঞতা অপার বিস্ময়কর। সেই রকম একজন নারী নরেনের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিল। কয়েকদিন পর হোটেল ছেড়ে দিয়ে নরেন চেপে বসল বোস্টনগামী ট্রেনে। সে শুনেছে শিকাগোর তুলনায় বস্টনে থাকার খরচ কম। লালু ভাই নামে এক ভারতীয় তার সহযাত্রী, তার সঙ্গে গল্প গুজব করছে। এক কোণ থেকে এক মাঝবয়সী মহিলা উঠে এসে সামনে দাঁড়ালেন। এসে জিজ্ঞেস করলেন, মাফ করবেন ভদ্র মহোদয়রা, আপনারা কোন দেশের লোক? আমরা ভারতীয়। নরেনের ইংরেজিতে দেওয়া উত্তর শুনে মহিলাটি আরও অবাক হয়ে বললেন, ভারতীয়রা ইংরেজিতে কথা বলে? তারা এত ভালো ইংরেজি জানে? প্রবাসে বিভিন্ন প্রদেশের ভারতীয় পরস্পরের সঙ্গে ইংরেজিতে কথা বলতেই বাধ্য হয়, তাছাড়া উপায় নেই। নরেন হেসে বলল, আমরা সংস্কৃত ভাষাতেও কথা বলতে পারি, কিন্তু তা তো আপনি বুঝবেন না। সংস্কৃত ভাষার নাম শুনেছেন? সংস্কৃত ভাষা কিন্তু ইংরেজি ভাষার মাসি কিংবা দিদিমার মতন এক আত্মীয়া। মহিলার নাম ক্যাথরিন অ্যাবট স্যানবর্ন। তিনি বেশ ধনবতী, আবার ভালো মতন লেখাপড়াও জানেন। কথায় কথায় তার সঙ্গে ভাব জমে গেল। বস্টনে নামবার সময় তিনি নরেনকে বললেন, আপনি এখানে হোটেল খুঁজবেন কেন? আমার সঙ্গে চলুন না,
আমার একটা ফার্ম হাউস আছে, সেখানে স্বচ্ছন্দে থাকতে পারবেন। আমার বন্ধু বান্ধবরা কেউ কখনো ভারতীয় দেখেনি। আপনার সঙ্গে আলাপ করলে খুশি হবে। নরেনের আপত্তি করার কোনো প্রশ্ন নেই। তার হোটেলের খরচ বেঁচে গেল, টাকা বাঁচানোই তার প্রধান চিন্তা। ক্যাথরিনের গোলা বাড়িটি যেমন খুব বড়, তার পরিচিতদের সংখ্যাও অনেক। তারা দলে দলে ছুটে আসে এক ভারতীয়কে দেখতে। ক্যাথরিনের অনুরোধে আমাকে মাথায় পাগড়ি ও আলখাল্লা পরে বসতে হয়। স্থানীয় আমেরিকানদের চোখে আমি যেন এক চিড়িয়াখানার প্রাণী, কিন্তু বিনা পয়সায় খাওয়া থাকা তাই মেনে নিয়েছি। আমাকে ধর্ম সম্মেলন অব্দি এদেশে থাকতেই হবে। কিন্তু ক্যাথরিনের বন্ধুরা নরেনকে দেখে অবাক হয়ে গেল। ক্যাথরিন, এই আজব লোকটি তো দেখছি আবার কথাও বলে, তাও ইংরেজিতে, এবং সে মিনমিন করে ভিক্ষেও চায় না। অনেক মজার কথা বলে, এক এক সময় আবার আমেরিকানদের সম্পর্কে কড়া কথা বলতেও ছাড়ে না। ক্যাথরিনের বন্ধুরা অবশ্য সবাই নিছক অজ্ঞ কৌতূহলী নয়, তাদের মধ্যে কিছু শিক্ষিত ব্যক্তিও আছে। তারা দেখল এই অদ্ভুত লোকটা বাইবেল পড়েছে, অনেক বই পড়েছে, আমাদের কারোর চেয়ে অনেক বেশি জ্ঞানী। ক্রমে নরেনের ভূমিকা বদল হয়। কৌতূহলের বদলে সে অনেকের শ্রদ্ধা আকর্ষণ করে। তখন বিভিন্ন জায়গায় তার বক্তৃতার ব্যবস্থা হয়। মহিলারাই বেশি উৎসাহী। বিভিন্ন মহিলা ক্লাব থেকে তার ডাক পড়ে। কিছু কিছু খ্যাতি ছড়াতে থাকে এই ব্রাহ্মণ সন্ন্যাসীর। এই সূত্রেই পরিচয় হয় হেনরি রাইটের সঙ্গে। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গ্রিক ভাষার অধ্যাপক, প্রাচ্য দর্শন বিষয়ে আগ্রহী। তিনিও নরেনকে নিয়ে গিয়ে নিজের বাড়িতে রাখলেন কয়েকদিন, এবং নরেনের বিদ্যাবত্তার পরিচয় পেয়ে দারুণ শ্রদ্ধান্বিত হয়ে পড়লেন। বাকিদের বললেন, আচার ব্যবহারেও এই সন্ন্যাসী সম্পূর্ণরূপে সংস্কার মুক্ত, সকলের সঙ্গে এক টেবিলে বসে খানাপিনা করেন। ধর্ম মহাসভায় যোগদান বিষয়ে নরেন সম্পূর্ণ আশা ত্যাগ করেছিল। অধ্যাপক হেনরি রাইটই তাকে আবার উদ্দীপিত করলেন। উৎসব কমিটির সেক্রেটারির সঙ্গে হেনরি রাইটের পরিচয় ছিল। তিনি সেই সেক্রেটারিকে একটা চিঠিতে লিখলেন, এই সন্ন্যাসীকে অবশ্যই বক্তৃতার সুযোগ দেওয়া উচিত। ইনি এমনই একজন বিজ্ঞ ব্যক্তি, আমাদের এখানকার সবকটি অধ্যাপককে একত্র করলেও এর সমকক্ষ হবে না। প্রায় অলৌকিক যোগাযোগ বলতে গেলে। অধ্যাপক হেনরি রাইট নরেনের পরিচয়পত্র লিখে দিলেন। শিকাগোয় যাতে থাকার ব্যবস্থা হয় সে চিঠিও লিখে দিলেন সঙ্গে। এমনকি শিকাগো যাবার ট্রেনের টিকিট কিনে দিলেন পর্যন্ত। কিন্তু এত সুযোগ পেয়েও নরেন একটা গন্ডগোল করে ফেলল। শিকাগোতে ট্রেন থেকে নেমে পকেটে হাত দিয়ে দেখল, পকেটে 3খানা চিঠির মধ্যে রয়েছে মাত্র 1খানা। শুধু আমার পরিচয়পত্রটি রয়েছে, কিন্তু বারোজ নামে যে ব্যক্তিটি আমার থাকার ব্যবস্থা করে দেবে তার নামে চিঠিটাও উধাও। তার ঠিকানাও আমি জানি না। মহাসভার অফিসের ঠিকানাও হারিয়ে গেছে। এখন এখন এই গোলকধাঁধার মতন শহরে আমি কোথায় যাব? বৃষ্টি পড়ছে খুব। নরেন স্টেশনের বাইরে এসে খানিকক্ষণ দাঁড়িয়ে রইল। সম্মেলন সামনে বলে এ শহরে বহু অতিথি এসে গেছে। বড় বড় সব হোটেল ভর্তি। একটু বাদে বৃষ্টির মধ্যে খুঁজতে বেরিয়ে নরেন কোনো হোটেলেই জায়গা পেল না, কিংবা প্রত্যাখ্যাত হল। উপায়ান্ত না দেখে সে ফিরে এলো রেল স্টেশনে। শীত থেকে বাঁচবার জন্য সে ঢুকে পড়ল একটা খালি কাঠের বাক্সের মধ্যে। সেই বাক্সের মধ্যে কুঁকড়ে মুকড়ে শুয়ে রইল নরেন। এই দেশের দরিদ্রতম ব্যক্তিও এমনভাবে রাত কাটায় না। নরেনের বুকটা খুব দমে গেছে। তীরে এসে তরি ডুববে, এতটা সুযোগ পেয়েও আমি সব হারালাম। এখন আর হার্ভার্ডে ফিরে গিয়ে অধ্যাপক রাইটের কাছ থেকে নতুন করে পরিচয়পত্র লিখে আনারও সময় নেই। সম্মেলন যে শুরু হয়ে যাবে একদিন পরেই। উফ, কি করব এখন? লয়েড কোম্পানি একটি ব্যাংক স্থাপন করেছে পাটনা শহরে।
এই নতুন ব্যাংকের হিসাব রক্ষা পদ্ধতি ঠিকঠাক বুঝিয়ে দেবার জন্য ওই কোম্পানির কটক শাখা থেকে ভরতকে বদলি করা হয়েছে কিছুদিনের জন্য। পাটনা শহর ভরতের একেবারে অচেনা নয়। এখানে সে একবার থেকে গেছে কয়েকদিনের জন্য। পথঘাট মোটামুটি চেনা। গোলঘরের কাছে সে একটি বাড়ি ভাড়া করেছে। সেখানেই কেটে গেল মাস তিনেক। একটা নিজস্ব টাঙা রয়েছে তার। সেই গাড়িতে করে সে চক অঞ্চলে ব্যাংকে যায় প্রতিদিন। প্রায় সন্ধ্যা পর্যন্ত কাজ করে। তারপরেও সে সরাসরি বাড়ি ফেরে না, কোথাও না কোথাও বেড়াতে যায়। বাড়িতে যদিও তার রান্নার বন্দোবস্ত আছে, তবু সহকর্মীরা তাকে আমন্ত্রণ জানায় প্রায়ই। ইতিহাস ভরতের প্রিয় বিষয়। পাটনায় ঘুরতে ঘুরতে তার শহরটা সম্পর্কে মনে হয়, পাটনা শহরটাতে বেশ একটা ঐতিহাসিক গন্ধ আছে। এককালের পাটলিপুত্র হিন্দু আমলের সেই গৌরব চিহ্ন অবশ্য এখন আর বিশেষ খুঁজে পাওয়া যায় না। তবু এখানেই ছিল সেলুকাস বিজয়ী চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী। সম্রাট অশোক এখান থেকেই রাজত্ব পরিচালনা করেছিলেন। একথা ভাবলেই রোমাঞ্চ হয়। বর্তমানে পাঠান ও মোগল আমলের চিহ্নই চতুর্দিকে ছড়ানো। বুদ্ধদেব এখানে পদার্পণ করেছিলেন। আবার শিখেদের শেষ গুরু গুরু গোবিন্দ সিং জন্মগ্রহণ করেছিলেন এখানেই। পথ দিয়ে যেতে যেতে শোনা যায় মসজিদের আজান, গুরুদুয়ারার সঙ্গীতময় প্রার্থনা, মন্দিরের কীর্তন। আবার ইংরেজ শাসকদের উপস্থিতিও টের পাওয়া যায় ভালোভাবেই। সন্ধ্যের সময় গঙ্গার ধারে গোড়াদের ব্যান্ড বাজে। বাংলার শেষ নবাব মীর কাসিমকে এই পাটনার কাছেই চরমভাবে পরাজিত করার পর ইংরেজরা এখানে বড় রকমের ঘাঁটি গেড়েছে। ভরতের ব্যাংকে এজেন্ট ও ম্যানেজার দুজনেই ইংরেজ। বাকি 5 জন স্থানীয় কর্মচারী। চিফ ক্যাশিয়ার বিষ্ণুকান্ত সহায় নামে এক ব্যক্তি। তিনি 1.5 লক্ষ টাকা জমা রেখে এই পদটি পেয়েছেন। বিষ্ণুকান্তজি ইয়েস, নো আর ভেরি গুড ছাড়া একটিও ইংরেজি শব্দ জানেন না। অন্য কর্মচারীরাও ইংরেজিতে তেমন সড়গড় নয়। ভরতই আপাতত মালিক পক্ষ ও কর্মচারীদের মধ্যে সংযোগ রক্ষাকারী। ভরত হিন্দি আর উর্দু কিছুটা শিখে নিয়েছে। বাবু বিষ্ণুকান্ত সহায় এক হৃষ্টপুষ্ট চেহারার প্রৌঢ়। অবস্থাও বেশ সচ্ছল। 3 পুরুষ ধরে তাঁদের মহাজনী কারবার। তার পিতা সিপাহী বিদ্রোহের সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফৌজকে খাদ্যদ্রব্য সরবরাহ করে বিশেষ সাহায্য করেছিলেন এবং প্রচুর অর্থ উপার্জন করেছিলেন। বিষ্ণুকান্তজি হেড ক্যাশিয়ারের চাকরি নিয়েছেন শুধু সামাজিক প্রতিপত্তির জন্য। প্রথম দিন থেকেই তিনি পছন্দ করে ফেলেছেন ভরতকে। প্রায়ই নিজের বাড়িতে নিয়ে গিয়ে খাইয়ে পাইয়ে আপ্যায়ন করেন। অন্য কর্মচারীরা আড়ালে কৌতুক করে বলে, ভরত সিংহের আর কটকে ফেরা হবে না, কোষাধ্যক্ষ মশাই তাকে দামাত করে রেখে দেবেন। বিষ্ণুকান্ত সহায়ের 9টি কন্যা ও 2টি পুত্র। এদের মধ্যে 3টি কন্যার বিবাহ এখনো বাকি আছে। বিষ্ণুকান্তজির বাড়ি গঙ্গার কিনারে। অন্তঃপুরের মেয়েরা কঠোরভাবে পর্দানসীন। তাদের কারুর কণ্ঠস্বর কিংবা অলঙ্কারের ঋণিঝিনি পর্যন্ত শোনা যায় না। বিষ্ণুকান্তজি বাঙালিদের বিশেষ পছন্দ করেন না। তার একটিমাত্র কন্যার বিয়ে হয়েছে এক বাঙালি কেরানির সঙ্গে। সেই জামাইটি উদ্ধত ধরনের। শ্বশুরালয়ের সঙ্গে বিশেষ সম্পর্ক রাখেনি। ভরত অবশ্য নিজেকে বাঙালি বলে না। তার ত্রিপুরার পরিচয়ও সে মুছে ফেলেছে। সবাইকে সে বলে, আমার জন্ম আসামে। সিংহ পদবী উত্তর ভারতের সর্বত্র প্রচলিত। বিষ্ণুকান্তজি বিশ্বাস করেন, ছেলে মেয়েদের বিয়ের ব্যাপারটি আসলে সংগঠিত হয় 2 পক্ষের বাবাদের মধ্যে। অনুষ্ঠানটি নিছক সামাজিকতা। ভরতের মা বাবা কেউ নেই শুনে তিনি খানিকটা খটকার মধ্যে আছেন। তবে নিছক খাওয়া দাওয়ার লোভেই ভরত এ বাড়িতে আসে না। সন্ধ্যের দিকে প্রায়ই এখানে একটা আড্ডা বসে এবং নানান রকম তর্ক বিতর্ক হয়। নিজের বাড়িতে একা একা সময় কাটাবার বদলে এই আড্ডায় যোগ দিতে ভরতের বেশ ভালো লাগে। ভারতের জাতীয় কংগ্রেসের কার্যাবলীর ব্যাপারে সে উৎসাহী। কলকাতার অধিবেশনে একবার সে যোগ দিয়েছিল।
বিষ্ণুকান্তজির জ্যেষ্ঠ পুত্র শিবপূজন কংগ্রেসের একজন উৎসাহী সদস্য। দ্বারভাঙার মহারাজার দলবলের সঙ্গে বোম্বাই কংগ্রেসে যোগ দিতে গিয়েছিল সে। সেই অভিজ্ঞতার কথা সে সকলকেই শোনায়। বোম্বাই কত দূর, সেখানকার মানুষজন, তাদের খাদ্য, পোশাক, ভাষা সম্পর্কে এখানকার অনেকেই অনেক কিছু জানে না। এই শিবপূজন কয়েকদিন ধরে হঠাৎ অন্য প্রসঙ্গে উত্তেজিত হয়ে পড়ছে। গোরক্ষা। বালিয়া জেলার নাগরার রাজপুত জমিদার জগদেও বাহাদুর গোরক্ষার একজন প্রধান প্রবক্তা। সম্প্রতি লোকজন এসে পাটনায় সভা করে বলে গেছে, যেমনভাবেই হোক গোহত্যা বন্ধ করতেই হবে। জগদেও বাহাদুর মুসলমান কসাইদের কাছ থেকে গরু কেড়ে নেবার জন্য ডাক দিয়েছেন। শিবপূজনের উত্তেজনা দেখে ভরত অবাক হয়। বছর কয়েক ধরেই গোহত্যা বন্ধের পক্ষে বিপক্ষে নানা রকম আন্দোলন চলছে। পত্রপত্রিকা খুললেই এ প্রসঙ্গ চোখে পড়ে। ভরত ভাবে, কিন্তু জাতীয় কংগ্রেস তো প্রথম থেকেই এই আন্দোলন থেকে বিযুক্ত রয়েছে। কংগ্রেসের সৃষ্টি হয়েছে রাজনৈতিক অধিকার আদায়ের জন্য। দেশের বিভিন্ন অঞ্চলের সামাজিক সমস্যা এখানে আলোচিত হবে না, এটাই কংগ্রেসের নীতি। সামাজিক সমস্যা নিয়ে জড়িয়ে পড়লেই তো দলাদলি শুরু হবে। এমনিতেই মুসলমানরা গোড়া থেকেই কংগ্রেস সম্পর্কে সন্দিহান। আলিগড় থেকে প্রকাশ্যেই বলা হয়েছে যে মুসলমানরা যেন কংগ্রেসে যোগ না দেয়। এটা হিন্দু আর পার্সিদের প্রতিষ্ঠান। কংগ্রেস গরিষ্ঠ সংখ্যক হিন্দুদেরই স্বার্থ দেখবে। এমনকি সৈয়দ আহমেদ খান মুসলমানদের বলেছেন, ভারতীয় মুসলমানদের পৃথক অস্তিত্ব রক্ষা করতেই হবে। অবশ্য বদরুদ্দিন তায়েবজির মতন শিক্ষিত মুসলমান এর বিরোধিতা করেছেন। দেওবন্ধের মৌলানা রশিদ আহমেদ গঙ্গোহী ফতোয়া দিয়েছেন যে সৈয়দ আহমেদের কথা মানবার কোনো দরকার নেই। ইসলামের মূল নীতি বিঘ্নিত না করে হিন্দুদের সঙ্গে জাগতিক ব্যাপারে সহযোগিতা করা যায়। কিন্তু গোহত্যা নিষিদ্ধ করলে তো সমগ্র মুসলমান সমাজই ক্রুদ্ধ হবে এবং তাতে সৈয়দ আহমেদের হাতই শক্ত হবে। এসব ভেবে ভরত একদিন জিজ্ঞেস করল, শিবপূজন ভাই, আপনি কংগ্রেস নেতা হয়ে এর মধ্যে নিজেকে জড়াচ্ছেন কেন? কংগ্রেস তো হয় বছরে একবার, 3 দিনের জন্য। সারা বছর আমাদের কোনো পরিচয় নেই। আমরা আমাদের পুজো পার্বণ করব না, ধর্ম রক্ষা হবে না। মুসলমানরা সারা বছরই মুসলমান থাকে। আমরা কংগ্রেস হয়েছি বলে কি জাত খোয়াবো? তুমি জানো, আজকাল তারা গোহত্যা করে রাস্তা দিয়ে তা দেখাতে দেখাতে নিয়ে যায়। গরুর রক্ত দেখলে হিন্দুদের ধর্মনাশ হয়। তারা ইচ্ছে করে এরকম করে। আমার অনেক মুসলমান বন্ধু আছে, তারা তো এরকম করে না। তুমি থাকো তোমার বন্ধুদের নিয়ে। কসাইরা রোজ কত গরু জবাই করে তা জানো? দুধের অভাবে সারা দেশ দুর্বল হয়ে যাচ্ছে। দয়ানন্দ স্বামী বলেছেন, একটা গরু মারলে কতজন মুসলমান তার গোস্ত খায়? বড় জোর 20 জন। আর একটা গরুকে যদি বাঁচিয়ে রাখো, তার অন্তত 6টা বাছুর হবে। এদের সারা জীবনে যত দুধ, ঘি, মাখন হবে, তাতে কয়েক হাজার হিন্দু মুসলমান খেয়ে তাগত সঞ্চয় করতে পারবে। এই আড্ডায় প্রতিদিনই একজন লোক উপস্থিত থাকেন। তাকে সবাই পণ্ডিতজি বলে ডাকে। পণ্ডিতজি এক কোণে বসে আলবোলার নল মুখে দিয়ে ফুরুক ফুরুক করে টানেন আর মাঝে মাঝে 2-1টা মন্তব্য করেন। তার সেই সব মন্তব্য শুনে বোঝা যায় লোকটির নানা বিষয়ে জ্ঞান আছে। পণ্ডিতজি বললেন, আরে শিবপূজন বেটা, তুই খালি মুসলমান মুসলমান করছিস কেন? গোহত্যা বন্ধ করতে হবে কাদের জন্য জানিস? ইংরেজদের জন্য। গোমাংস কারা বেশি খায়? ইংরেজরা। মুসলমানেরা অন্য মাংস খায়, বকরির মাংস খেতে পারে, কিন্তু ইংরেজরা বকরির মাংস পছন্দ করে না, গোমাংসই তাদের চাই। তোরা কংগ্রেসীরা মুসলমান ভাই বেরাদারদের বোঝা যে ইংরেজদের জব্দ করার জন্যই হিন্দু মুসলমানের মিলিতভাবে গোহত্যা বন্ধ করা উচিত। ভরত কৌতূহলীভাবে লোকটির দিকে তাকালো। এরকম কথা তো সে আগে কখনো শোনেনি, কোথাও পড়েও নি। ভাবল, হিন্দু মুসলমান একত্রিত হয়ে গোহত্যা বন্ধ আন্দোলন করবে? ইংরেজরা মাংস খেতে না পেয়ে আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। বেশ মজা তো। পণ্ডিতজির কথা শুনে সভার অন্য একজন বলল, আরে পণ্ডিতজি,
তুমি কি পাগলের মতো কথা বলছো? মুসলমানরা ইংরেজদের বিরুদ্ধে যাবে কেন? তাছাড়া বকরিদের সময় গরু কোরবানি দেওয়া তারা পুণ্যের কাজ মনে করে। তারা এমনি এমনি সে অধিকার হারাবে? জোর করে পবিত্র গোমাতার হত্যা বন্ধ করতে হবে। গরুই যে কোরবানি দিতে হবে এমন কথা ইসলামে কোথাও নেই। আরবি বকর শব্দ থেকেই এসেছে বকরি, আর বকরাত মানে হচ্ছে গরু। সুতরাং বকরিদের ছাগল বলি দিলেও চলে। ইসলামী আইনে এমন কথাও আছে, একটা উট বা একটা গরু বা একটা ভৈঁসের বদলে 7টা ছাগল বা ভেড়া বলি দেওয়া যেতে পারে। পণ্ডিতজি, 7টা ছাগলের যা দাম তার চেয়ে একটা গরু অনেক সস্তা। সেই জন্যই ওরা গরু বলি দেয়। ভরত আরবি শব্দের সূক্ষ্ম প্রভেদ কিংবা এইসব নিয়মের কথাও জানে না। সে চুপ করে রইল। শিব পূজনের কথা শুনে পণ্ডিতজি আরও বললেন, মুসলমানদের ঠিক করে বোঝাও, এই হিন্দুস্তানে একসময় গোহত্যা বন্ধ করেছে মুসলমানরাই। সম্রাট আকবর গোহত্যা নিষিদ্ধ করেননি। তাঁর আদেশ না মেনে কেউ গোহত্যা করলে তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দিতেন। অত দূরেও যেতে হবে না। এই তো সেদিন সিপাহী যুদ্ধের সময় জাহাঁপনা বাহাদুর শাহ দিল্লিতে শুধু গোবধ নিষিদ্ধ করেননি, কসাইখানা থেকে সব গরু বাজেয়াপ্ত করার হুকুম জারি করেছিলেন। দিল্লির লড়াইয়ের সময় বকরিদের সময় যারা গরু কোরবানি করেছিল তাদের ধরে ধরে কামানের মুখে উড়িয়ে দিতে চেয়েছিলেন। যেখানে হিন্দু মুসলমান হাত মিলিয়ে ইংরেজের সঙ্গে লড়েছে সেখানেই গোহত্যা বন্ধ হয়ে গিয়েছিল। আমাদের এই পাটনা শহরেও কেউ তখন গরু কোরবানি করেনি। এখন কি আবার হিন্দু মুসলমানদের হাত মিলিয়ে ইংরেজদের বিরুদ্ধে দাঁড়াবার সময় আসেনি? তুমি কি বলো শিবপূজন? পাশার দান উল্টে গেছে পণ্ডিতজি। এখন মুসলমানরা ইংরেজদের পক্ষে। হিন্দুদের বিরুদ্ধে একাট্টা হওয়ার জন্য তারা এখন ইংরেজদের সাহায্য চায়। আলিগড়ের ওই সৈয়দ আহমেদ খান তো ইংরেজদের বুদ্ধিতেই চলে। ইংরেজও মওকা বুঝে ভেদনীতি চালাচ্ছে। পরপর কয়েকদিন এই আলোচনাই চলল। শুনতে শুনতে ভরত অস্বস্তি বোধ করে। কিন্তু এই আন্দোলনের পরিণতি যে হঠাৎ এত মারাত্মক হবে তা সে কল্পনাও করেনি। এক রাতে সে একা নিজের টাঙায় ফিরছে। কথায় কথায় যে অনেক রাত হয়ে গিয়েছে তা সে খেয়াল করেনি। টাঙা চালক মকবুল ঝিমোতে ঝিমোতে গাড়ি চালায়। ভরতেরও ঝিমুনি এসে গেছে। হঠাৎ এক জায়গায় বহু লোকের কোলাহল শুনে তার চটকা ভেঙে গেল। কারা যেন মশাল নিয়ে ছুটে আসছে এদিকে। শাহিদ কা মাকবারার পাশ দিয়ে এই রাস্তা। কাছাকাছি বাড়িগুলোতে বাতি নিভে গেছে। শহর এখন প্রায় ঘুমন্ত। ভরত ভাবল, এই সময় এত লোক ছুটে আসছে কেন? তবে ভরত খুব বেশি চিন্তার সময় পেল না। সেই ক্রুদ্ধ জনতার কণ্ঠে রক্ত পিপাসু জিগির। তারা পথ আটকে টাঙ্গাওয়ালাকে জিজ্ঞেস করল, তোর সওয়ারি হিন্দু না মুসলমান? টাঙ্গাওয়ালা কোনো জবাব না দিয়ে এক লাফে পালালো। ভরত দেখল এই জনতার অধিকাংশ লোকের মুখে দাড়ি, মাথায় ফেজ, হাতে তলোয়ার বা বর্ষা। তারা ভরতকে দেখে হিন্দু হিন্দু বলে চিৎকার করে টেনে নামালো। হিন্দু হিন্দু এ হিন্দু! কি করে তারা ভরতকে হিন্দু বলে চিনল? ভরতের মাথায় টিকি বা কপালে চন্দন চর্চার মতো কোনো হিন্দুত্বের চিহ্ন নেই। শিক্ষিত হিন্দু ও মুসলমানের পোশাক একই রকম, পাজামা ও শেরওয়ানি। মুখের আকৃতি ও গায়ের রঙেই বা মুসলমান হিন্দুতে তফাৎ কোথায়? তবু কেমনভাবে যেন চেনা যায়। সেই জনতা ভরতকে কোনোভাবেই কথা বলার সুযোগ দিল না। আল্লাহ আকবার ধ্বনি দিতে দিতে ভরতকে মারতে শুরু করল। দু একটা চড়চাপড় খেয়েই ভরত শুরু করল দৌড়। তার ছিপছিপে মেদহীন শরীর। সে বরাবরই খুব জোরে দৌড়তে পারে। প্রাণ ভয়ে গতি আরও বেড়ে যায়। কিন্তু দৌড়ে পালাতে পারবে না ভরত। এই জনতার মধ্যে তার মতন চেহারার যুবক অনেক আছে। তাছাড়া তারা বড় বড় পাথরের টুকরো মারছে তার দিকে। একটা পাথর লাগলো ভরতের মাথার পেছনে।
ভরত টাল সামলাতে পারল না, হুমড়ি খেয়ে পড়ে গেল মাটিতে। খুব জোরে লেগেছে, রক্ত বেরুচ্ছে গলগল করে। তবু ভরত হ্যাঁচড় প্যাঁচড় করে একটা বাড়ির দরজার কাছে পৌঁছবার চেষ্টা করল। তাতেও কোনো লাভ হলো না। লোহার বোল্ট বসানো সেই বিশাল দরজা একেবারে পাষাণের মতো বন্ধ। এখন কে সে দ্বার খুলবে? ভরত ফিরে তাকিয়ে দেখল জনতা থেকে অনেকখানি এগিয়ে এসেছে জনাতিনেক লোক। তাদের হাতে উদ্যত তলোয়ার, আর কিছু মুহূর্তের মধ্যেই তারা ভরতের ওপর ঝাঁপিয়ে পড়বে। ভরত ভয়ে চোখ বুজে ফেলল। মৃত্যু মৃত্যু বারবার আমায় তাড়া করে আসে কেন? জীবন আমাকে কেন আশ্রয় দিতে চায় না? জন্ম থেকেই যেন আমি অভিশপ্ত। তাহলে আমি জন্মালাম কেন? এ জন্মের কোনো সার্থকতা রইল না। রাস্তার মধ্যে কিছু উন্মত্ত মানুষের হাতে আমার প্রাণ যাবে, অথচ কেন প্রাণ দিতে হচ্ছে সেটাও আমি জানতে পারবো না। নরেন সুপারিশ করা চিঠি হারিয়ে ফেলেছে। ধর্ম সম্মেলন সভার ঠিকানা সে জানে না, কিন্তু হাল ছাড়লে তো চলবে না। পরদিন সকালেই সে বেরিয়ে পড়ল। যেমন ভাবেই হোক ধর্মসভার কার্যালয়ে পৌঁছতেই হবে আমাকে। সে এক একটা বাড়ির দরজায় ঘা দিয়ে জিজ্ঞেস করতে লাগলো, ধর্ম মহাসভার অফিসটা কোথায় আমাকে একটু বলে দেবেন? বিরাট লেক মিশিগানের এই বাড়িগুলিতে ধনীদের বাস। অনেকে ধর্ম মহাসভা সম্পর্কে কিছুই জানে না। অনেকের ধারণা হলো এই লোকটি পাগল। একটা কালা আদমি, ময়লা পোশাক, দাড়ি না কামানো মুখ, সে বিড়বিড় করে কি বলছে। অবাঞ্ছিত বিড়াল কুকুরের মতন ভৃত্যরা তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে লাগলো। অনেকক্ষণ এরম চেষ্টা করার পর বিফল মনোরথ হয়ে নরেন বসে পড়ল রাস্তায়। এরপরেই স্বর্গ থেকে দেবদূতির আগমন। বিপদ ভঞ্জনে এগিয়ে এলো আরেক নারী। এক প্রাসাদের 3 তলার জানলায় দাঁড়িয়ে এক অপরূপা রমণী অনেকক্ষণ ধরে নরেনকে লক্ষ্য করছিলেন। একসময় তিনি নিচে নেমে দরজা খুলে বেরিয়ে এলেন রাজপথে। নরেনের সামনে এসে তিনি সবচেয়ে অপ্রত্যাশিত প্রশ্নটি করলেন। মহাশয়, আপনি কি ধর্ম মহাসভার একজন প্রতিনিধি? এই মহিলার নাম শ্রীমতী হেইল। এর নজরে পড়ায় আর কোনো সমস্যাই রইল না। ইনি নরেনকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে নিয়ে এলেন ধর্ম মহাসভার অফিসে। অধ্যাপক রাইটের ডাকে পাঠানো চিঠির ফলে সব ব্যবস্থাই হয়েছিল। সে প্রতিনিধি হিসেবে স্বীকৃতি পেল, তার থাকার ব্যবস্থাও নির্দিষ্ট হল। মার খেয়ে পড়ে যাবার পর ভরতের উঠে আবার পালাবার চেষ্টা করার মতন ক্ষমতা নেই। জলে ডোবা মানুষের মতন অসহায়ভাবে কুঁকড়ে মুকড়ে গিয়ে পাগলের মতন বলতে লাগলো, হে ভগবান, হে ভগবান বাঁচাও, আমি কোনো দোষ করিনি, আমায় বাঁচাও। পরপর দুবার বন্দুকের গুলির শব্দ হলো সেই বাড়ির এক জানালা থেকে। তাতেই থমকে দাঁড়িয়ে পড়ল জনতা। ওপর থেকে কেউ একজন জলদ গম্ভীর স্বরে বলল, উঠে যা, সব উঠে যা। আগে ফাঁকা আওয়াজ করেছি, এবার সত্যি গুলি মারব। জনতা তবু চিৎকার করে উঠল এবং সত্যি আরো দুবার গুলির আওয়াজ হলো। এরপর জনতার ছত্রভঙ্গ হতে আর দেরি লাগলো না। সাধারণ কোনো ভারতীয়ের বাড়িতে বন্দুক পিস্তল থাকে না, সরকারি আইনে নিষিদ্ধ। জনতার কাছেও কোনো আগ্নেয়াস্ত্র নেই, সুতরাং এই বাড়িকে ভয় পেতেই হবে। সেই কঠিন দরজা যখন খুলে গেল, তখনও ভরত মাটিতে শুয়ে থরথর করে কাঁপছে। সে বীর পুরুষ নয়। আসন্ন মৃত্যুর সামনে সে শান্তভাবে দাঁড়াতে পারে না। সে যে বাঁচতে চায়, সে ভীষণভাবে বাঁচতে চায়। দরজা খুলে যাবার পরেও ভরত যে এ যাত্রায় বেঁচে গেল
তাও সে বুঝতে পারছে না। সে হে ভগবান করে যাচ্ছে। প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় সে নাস্তিকতার দিকে ঝুঁকেছিল, কিন্তু চরম বিপদের সময় সে মনের জোর আর থাকে না। তখন ঈশ্বর ছাড়া আর কারুর কাছে সাহায্য চাইবার কথা মনে পড়ে না। দুজন ভৃত্য শ্রেণীর লোক ভরতকে তুলে নিয়ে ভেতরের এক উঠোনে শুইয়ে দিল। ভরত জ্ঞান হারায়নি। সে দেখল তার সামনে দাঁড়িয়ে আছে একজন বন্দুকধারী বলশালী পুরুষ, মুখ ভর্তি চাপদাড়ি, মাথায় একটা সোলার টুপি। তিনি উর্দুতে জিজ্ঞেস করলেন, কি নাম তোমার? কোন মহল্লায় বাড়ি? ভরত উত্তর দিতে পারল না, কারণ তখনও তার মনের মধ্যে ঝড় চলছে। ভাবছে, কি নাম বলবো? এবারে হিন্দুর না মুসলমানের? শুধুমাত্র নাম শুনেই আমাকে আবার মৃত্যুদণ্ড দেওয়া হবে কি? মিথ্যে নাম বলেও কি পার পাওয়া যাবে? অনেক ভেবে ভরত শেষে নিজের নামটাই বলল। আমার নাম ভরত। লোকটি বললে, তুমি বেওকুফের মতো এত রাত্রে পথে বেরিয়েছ কেন? জানো না শহরে দাঙ্গা লেগে গেছে? হিন্দুরা মুসলমান বস্তিতে আগুন লাগিয়েছে, মসজিদের সামনে শুয়োর মেরেছে, মুসলমান মেয়েদের ইজ্জত নষ্ট করেছে। তাই মুসলমানরাও ক্ষেপে গিয়ে বদলা নিতে শুরু করেছে। ভরত কম্পিতভাবে হাত জোড় করে বললে, আমি জানি না, আমি কিছু টের পাইনি। আমায় মাফ করে দিন। আমি জানি না, আমি কিছু টের পাইনি। আমায় মাফ করুন, আমি কোনো দোষ করিনি। এ বাড়ির অধিপতির নাম মির্জা খোদাবাক্স। তিনি পাটনার পুলিশ বিভাগের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট। রাত্রির দিকে নিয়মিত তিনি শরাব পান করেন, তাই চক্ষু লাল, কিন্তু তেমন নেশাগ্রস্ত নন। ভরত কি কাজ করে, কোথায় থাকে, এসব জেনে তিনি ভরতের মাথার ক্ষত পরীক্ষা করলেন। তারপর বললেন, আজ রাতে তোমার আর ঘরে ফেরা হবে না, আজ এখানেই শুয়ে থাকো। ভরত তার ভগবানের কাছে বাঁচার জন্য ব্যাকুলভাবে প্রার্থনা করেছিল। সেই মতোই তার ভগবান যেন পাঠিয়ে দিলেন ত্রাতা হিসেবে এক পুলিশ অফিসারকে। এখন নরেন সেই মহা সম্মেলনের মঞ্চে উপবিষ্ট। দ্বিতীয় অধিবেশন শুরু হয়ে গেছে অপরাহ্নে। একে একে প্রতিনিধিরা বক্তৃতা শেষ করছেন। আর তো উপায় নেই, এবার নরেনকে দাঁড়াতেই হবে এই বিশাল জনসমষ্টির সম্মুখে। 4 জন বক্তার ভাষণ শেষ হবার পর নাম ঘোষিত হল হিন্দু ধর্মের প্রতিনিধির। নরেনের বুকের কাঁপুনি এখন দ্বিগুণ। গুরুর নাম কিংবা মা কালীর কথা তার মনে পড়ল না। সে একবার মঞ্চের পেছন দিকে তাকালো। সেখানে 2 জন গ্রিক দার্শনিকের পাথরের মূর্তি সাজানো রয়েছে। আর একটু দূরে একটি নারী মূর্তি, আকারে বেশ বড়, একটি হাত আশীর্বাদের ভঙ্গিতে তোলা। হয়তো কোনো গ্রিক বা রোমান দেবীর প্রতিমূর্তি, কিন্তু অনেকটা হিন্দুদের দেবী সরস্বতীর সাথে মিল আছে। সেদিকে চেয়ে নরেন মনে মনে বলল, হে মা সরস্বতী, দয়া করো, আমার জিহ্বাগ্রে তোমার একটুখানি স্পর্শ দাও মা। ধীর পায়ে সে গিয়ে দাঁড়ালো রোস্ট্রামে। শ্রোতাদের মধ্যে মহিলাদের সংখ্যাই বেশি। কত বিভিন্ন বর্ণের পোশাক, হলে তিল ধারণের স্থান নেই। পেছন দিকে দাঁড়িয়ে আছে অনেকে। অন্য সবাই প্রথমে সম্বোধন করেছে ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ। এটাই বিলিতি সভ্যতার রীতি। নরেন বলল, হে আমেরিকাবাসী ভগিনী ও ভ্রাতৃবৃন্দ। সঙ্গে সঙ্গে হাততালি, প্রবল হাততালি, সমস্ত প্রেক্ষাগৃহ জুড়ে হাততালি, এবং সে হাততালি যেন থামতেই চায় না। কিন্তু ঠিক ভদ্রতার হাততালি নয়। নরেন নিজেই বেশ বিস্মিত হল। ভারতে অনাত্মীয় মহিলাদের মা কিংবা বোন বলে সম্বোধন করার রীতি আছে। এদেশে নিজের মা বোন ছাড়া অন্যদের এইভাবে ডাকাটা ন্যাকামির পর্যায়ে পড়ে। ভারতে পুরুষে পুরুষে ভাই সম্বোধন খুবই স্বাভাবিক, আর এদেশে পারিবারিক বন্ধন শিথিল।
নিজের ভাই বোনেরই অনেকে খবর রাখে না। পরিবারের বাইরে ভাই শব্দটার প্রায় ব্যবহারই নেই বলতে গেলে, হিয়ার্কির ছলে ছাড়া। ভারতীয় সম্বোধন এদের এত পছন্দ হয়ে গেল। এত হাততালিতে অনেকখানি ভরসা পেল নরেন। এরপর সে জোরালো গলায় বলতে লাগলো, পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রাচীন সন্ন্যাসী সমাজের পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাতে এসেছি। আমরা শুধু সকল ধর্মকেই সহ্য করি না, সকল ধর্মকেই সত্য বলে মনে করি। বিভিন্ন নদীর বিভিন্ন উৎস, কিন্তু সব নদী সাগরে মেশে। তেমনি যত ধর্মমত, যত রকম বিশ্বাস, সকলের মূলে একই ভগবান। আজ এই সম্মেলনের শুরুতে যে ঘণ্টাধ্বনি হয়েছিল, তাতেই যেন একই লক্ষ্যের দিকে অগ্রগামী বিভিন্ন মতবাদের রেশারেশির অবসান ঘোষিত হল। সময় নির্দিষ্ট। নরেন বক্তৃতা দীর্ঘ করল না। শেষ হতে না হতেই সে কি তুমুল হাততালি, যেন মহাসমুদ্রের কলরোল। মঞ্চে উপবিষ্ট অন্যান্য বক্তাদের মুখ ধূসর হয়ে গেল। এত অভিনন্দন তো আর কারোর ভাগ্যে জোটেনি। নরেনের বক্তৃতার ভাষা বা বিষয়বস্তু খুব যে অভিনব বা চমকপ্রদ তা কিন্তু নয়। ব্যবহারিকভাবে মানলেও প্রত্যেক ধর্মের প্রবক্তারাই এক এক সময় উদার ভাব দেখিয়ে অন্য ধর্মের প্রতি সহিষ্ণুতার কথা ঘোষণা করেন। সকাল থেকে প্রত্যেক বক্তার কণ্ঠেই বিশ্ব ভ্রাতৃত্বের কথা ধ্বনিত হয়েছে। তাহলে নরেন এমন নতুন কি বলল? নরেনের চেহারা বা পোশাকের ঔজ্জ্বল্য দেখেই সবাই মুগ্ধ হয়েছে? আমেরিকান শ্রোতাদের এতটা ছেলে মানুষ মনে করাও ভুল। অন্য বক্তারা পাঠ করেছেন লিখিত বক্তৃতা, তা কিছুটা ক্লান্তিকর হয়। ভাষার কারিকুরিতে সব বোঝা যায় না, বক্তার মুখ দেখা যায় না। নরেন যে আগে থেকে লিখে টিখে তৈরি হয়ে আসেনি, সেটাই যেন তার পক্ষে শাপে বর হয়েছে। সে সোজাসুজি শ্রোতাদের দিকে তাকিয়ে তার বিশ্বাসের কথা উচ্চারণ করেছে সরল আন্তরিক ভাষায়। তার বক্তব্যের আড়ালেও এমন কিছু ছিল যা স্পর্শ করেছে সকলের মন। যেন এই তেজস্বী যুবকটি নিছক তত্ত্ব কথা শোনাতে আসেনি, মানুষে মানুষে মিলন ঘটানোর দায়িত্ব সে নিজেই নিয়েছে। তার বিশ্বাসের জোরেই ভালোবাসার প্রতিষ্ঠা ঘটাবে। যেন সে এক নতুন অবতার। নরেন জয়ী হয়েছে, এতগুলি মানুষের হৃদয় হরণ করেছে সে। এই মুহূর্ত থেকে নরেন মুছে গেল। সে এখন স্বামী বিবেকানন্দ। এই নামেই বিশ্বের বহু লোক তাকে চিনবে। শুধু হর্ষধ্বনিতেই শেষ হলো না। শত শত শ্রোতা চেয়ার বেঞ্চি টপকিয়ে ছুটে এলো তার দিকে। মহিলারাই অগ্রবর্তী হয়ে স্বামী বিবেকানন্দকে ঘিরে ধরল, তাকে একটু স্পর্শ করার জন্য। উৎসবের একজন কর্তা ব্যক্তি সেদিকে তাকিয়ে অস্ফুট স্বরে বললেন, ও বলেছে খুব ভালো, তবে যদি এর পরেও ছোকরা মাথা ঠিক রাখতে পারে তবে বুঝবো ওর এলেম আছে। সে রাত্রিরে তো বটেই, তার পরের দুদিনও ভরতের বাড়ি ফেরা হল না। দাঙ্গা হাঙ্গামার খুনোখুনি চলছে চতুর্দিকে। গো হত্যা বন্ধের পক্ষ বিপক্ষ নিয়ে মানুষ হত্যা চলছে নির্বিচারে। ক্রমশ জানা গেল শুধু পাটনায় নয়, এই দাঙ্গা ছড়িয়ে পড়েছে ভারতের নানান প্রান্তে। গয়া, আজমগঞ্জ, পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, এমনকি মহারাষ্ট্রে। উড়িষ্যা, বাংলা, আসাম, ত্রিপুরায় অবশ্য কিছু ঘটেনি। এর আগেও যে হিন্দু মুসলমানে মারামারি হয়নি তা নয়। প্রতিবেশীর কলহ কিংবা স্থানীয় সমস্যা নিয়ে সংঘর্ষ অনেক সময় দাঙ্গার আকার নিয়েছে, কিন্তু তা এক স্থানেই সীমাবদ্ধ থেকেছে। এরকমভাবে দেশের বিভিন্ন প্রান্তে একযোগে আগুন ছড়ায়নি। দাঙ্গার সময় অনেক অনেক গুজব, অনেক অলীক অতিরঞ্জিত কাহিনী ছড়ায়। কে আগে শুরু করেছে তা নিয়ে দু সম্প্রদায়ই পরস্পরের ওপর দোষারোপ করে। নারী নিগ্রহের কোনো ঘটনা না ঘটলেও
কিছু বিকৃত রুচির মানুষ সেরকম গল্প বানাতে ভালোবাসে। যত এরকম গল্প প্রচারিত হয় ততই নিরীহ মানুষের রক্ত গড়ায় পথে পথে। ভরতের মাথা থেকে প্রচুর রক্তপাত হলেও ক্ষতটি মারাত্মক হয়নি, কিন্তু তার মন বিষম খারাপ। কংগ্রেসে যোগ দিতে মুসলমানরা এমনিতেই দ্বিধান্বিত। এইসব ঘটনা ঘটলে তারা আরও পিছিয়ে যাবে। তার বন্ধু ইরফানের কথা তার মনে পড়ল। সে আছে মুর্শিদাবাদে। ইরফানই আমাকে কংগ্রেসের দিকে আকৃষ্ট করেছিল। এখন কি ইরফানও সন্দিহান হয়ে উঠবে? মির্জা খোদাবক্সের বাড়িতে তার যত্নের ত্রুটি নেই। সেলিনা নামে একটি পরিচারিকা তার দেখাশুনো করে। মাঝবয়সী আটসার চেহারার এই রমণীটির জিভে বেশ ধার আছে, কিন্তু অন্তরটি কোমল। প্রথম দিনই সে ঝংকার তুলে জিজ্ঞাসা করেছিল, কি গো, তুমি তো হিন্দু, তার উপর আবার ব্রাহ্মণ নাকি? তাহলে তো আমাদের হাতের ছোঁয়া খাবে না, নিজের রুটি নিজে পাকিয়ে নিতে হবে। তোমরা হিন্দুরা কি কাঁচা সবজি খাও? ভরত এসব কথা কখনোই চিন্তা করেনি। সে বলেছিল, আমি ব্রাহ্মণ নই, আপনারা যা খান আমি সবই খেতে পারি, গোস্তেও আপত্তি নেই। বড় গোস্ত এ বাড়িতে ঢোকে না, খোদ মালিকের বারণ। এরপর এক থালা ভর্তি খাবার সাজিয়ে এনে সে বললে, হিন্দুরা মুসলমানদের ধরে ধরে মারছে, আর এ বাড়িতে আমরা একটা হিন্দুকে খাইয়ে দাইয়ে পুষছি। মালিকের যে কি মর্জি, আমার ইচ্ছে করে তোমার খাবার মধ্যে জাহের মিশিয়ে দিই। ভরত এক টুকরো রুটি মুখে তুলতে গিয়েও থেমে গিয়ে বলল, সত্যি মিশিয়ে দিয়েছেন নাকি? সেলিনা তখন হেসে কুটোকুটি হয়। তারপর হঠাৎ হাসি থামিয়ে বলে, আরে, যেসব মানুষগুলো মরে তাদের মায়েদের কত কষ্ট। তোমাকে মারলে তোমার মা কেঁদে কেঁদে কত ডাকবে তোমাকে। তোমার জরু বাচ্চারা কোথায়? ভরতের সেরকম কেউ নেই শুনে সে থুতনিতে আঙুল দিয়ে বলে, ওমা, এত বয়সেও শাদি করেনি? তোমার মায়ের তো তাহলে কষ্টের শেষ নেই। ভরতের কল্পিত মায়ের কথা চিন্তা করে সেলিনার চোখ ছলছলিয়ে আসে। ভরত ভাবে, সেলিনার মতন মেয়ে তো সব জাতিই আছে, তবু তবু ধর্মের এত তফাৎ কেন? ইংরেজ সরকার পুলিশ নামিয়ে 3 দিনের মধ্যে ঠান্ডা করে দিল দাঙ্গা। উপদ্রুত এলাকায় বসানো হলো পিটুনি কর। কলকাতার ইংরেজি কাগজগুলো বিদ্রুপ করে লিখল, হিন্দু ও মুসলমানরা বর্বরের মতো নিজেদের মধ্যে মারামারি করে। ইংরেজ শাসন এদেশের পক্ষে যে কতখানি প্রয়োজন তা আরও একবার প্রমাণিত হল। মির্জা খোদাবক্স ব্যস্ত ছিলেন। তিনি একবার করে শুধু উঁকি দিয়ে ভরতের খবর নিয়ে গেছেন। তার সঙ্গে ভরতের বিশেষ কথা হয়নি। তবে ভরত বিদায় নেবার সময় তিনি যে কথাগুলো বললেন তা দাগ কেটে গেল ভরতের মনে। তিনি বললেন, এ দাঙ্গায় মুসলমান মরেছে, হিন্দুও মরেছে, কিন্তু দাঙ্গা বাঁধাবার জন্য হিন্দুরাই দায়ী। আমি গোমাংস খাই না, আমার পরিবারের কেউ খায় না, কিন্তু গরু কোরবানি নিষিদ্ধ করার জন্য হিন্দুদের যে উৎসাহ, তা এদেশের সর্বনাশ ডেকে আনবে। এই আঘাত প্রত্যেক মুসলমানের উপর আঘাত। কংগ্রেস থেকে সরকারের সব কাজে এদেশের লোকদের প্রতিনিধিত্ব দাবি করা হচ্ছে। আইন সভায়, বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে প্রতিনিধিত্ব পেতেও শুরু করেছে, কিন্তু তারা কারা? হিন্দুরাই শিক্ষা দীক্ষায় বেশি অগ্রসর, তারাই বেশি সুযোগ পাচ্ছে। এতকাল হিন্দুদের হাতে ক্ষমতা ছিল না, এখন ক্ষমতা পেয়েই যদি তারা মুসলমানদের অধিকার খর্ব করতে শুরু করে, তাহলে মুসলমানরা তা মানবে কেন? গো রক্ষা হলো মুসলমানদের উপর সেই জুলুমের প্রথম চিহ্ন। বিষ্ণুকান্ত সহায়ের বাড়িতে পণ্ডিতজির মুখে ভরত যে কথা শুনেছিল সেটা তা বলার ইচ্ছে হয়েছিল প্রবল। হিন্দু আর মুসলমান হাতে হাত মিলিয়ে কিছুদিনের জন্য অন্তত গরু কাটা বন্ধ করে ইংরেজদের জব্দ করতে পারে না? তারপরেই তার মনে পড়ল, মির্জা খোদাবক্স ইংরেজ সরকারের পুলিশ, তার কাছে ইংরেজ বিরোধী কোনো কথা বলা সঙ্গত হবে না। মির্জা খোদাবক্স এরপর আরেকটি মোক্ষম কথা বললেন। তিনি বললেন,
হিন্দুদের আর কোনো দেশ নেই। মুসলমান আছে সারা দুনিয়ায়। মুসলমান কখনো শুধু ভারতীয় হবে না, সে অন্য দেশের মুসলমানের সঙ্গে ভাই বেরাদরি ছাড়বে না কিছুতেই। হিন্দুরা সারা ভারতকে এখন এক কাট্টা করতে চায়, তাতে তাদের লাভ আছে। সংখ্যাগরিষ্ঠ হিসেবে তারা ক্ষমতা দখল করতে পারবে। মুসলমান তা মানবে কেন? সারা ভারত যত এক হতে চাইবে তত বিচ্ছিন্নতা বাড়বে, দুই সম্প্রদায় তত দূরে সরে যাবে, এই আমি বলে রাখলাম। খেলার জগতে যেমন ভালো খেলিয়াও পরাজিত বলে একটি কথার প্রচলন আছে, গিরিশচন্দ্রের ম্যাকবেথের ভাগ্যেও ঘটল তাই। বিদ্বজন ও সমালোচকরা ভূয়সী প্রশংসা করলেন ম্যাকবেথ নাটকের অনুবাদ ও অভিনয়ের, এমনকি ইংরেজরাও তুলনা করলেন বিলিতি প্রযোজনার সঙ্গে। কিন্তু দর্শকদের আসনগুলিতে দিন দিনই বাড়তে লাগলো শূন্যতা। টিকিট ঘরে মাছি ওড়ে। ঢাকা, পাটনা, এলাহাবাদ, লখনৌ, লাহোর থেকে বিশিষ্ট ব্যক্তিরা গিরিশচন্দ্রকে চিঠি লেখেন। তাঁরা ম্যাকবেথের সুখ্যাতি শুনে শীঘ্রই কলকাতায় এসে অভিনয় দেখতে চান। কিন্তু গুটি কতক বিশিষ্ট ব্যক্তির জন্য তো আর রাতের পর রাত মঞ্চে বাতি জ্বালিয়ে রাখা যায় না। থিয়েটার চালাতে গেলে লাভ লোকসানের প্রশ্ন আছে। মিনার্ভা অবিলম্বে লোকসানের দশায় পড়ল। খুবই নিরাশ হয়ে গেলেন গিরিশচন্দ্র। এমনই মন ভেঙে গেল যে একবার সংকল্প নিতে গেলেন, আবার থিয়েটারের সঙ্গে সব সংস্রব ত্যাগ করব। বড় মুখ করে অনেককে বলেছিলাম, এরপর একটার পর একটা শেক্সপিয়ারের রচনা অনুবাদ করে বাংলা মঞ্চে উত্তম নাটক পরিবেশন করব। ঘুচে গেল সে স্বাদ। ছ্যা 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 ছ্যা, কাদের জন্য করব ভালো নাটক? সেরকম দর্শকই তৈরি হয়নি। ভালো থিয়েটার দেখতে গেলে দর্শকদেরও যোগ্য হয়ে উঠতে হয়। সেজন্য আরো কতদিন অপেক্ষা করতে হবে কে জানে। মিনার্ভার সঙ্গে গিরিশচন্দ্র চুক্তিবদ্ধ, হুট করে ছেড়ে দেওয়া যায় না। এদিকে নগেন্দ্রভূষণ সজ্জন ব্যক্তি, তার স্বার্থও দেখতে হয়। তিনি আর কতদিন লোকসানের খাতে টাকা ঢালবেন? এতগুলি অভিনেতা অভিনেত্রীর জীবিকার প্রশ্নও জড়িত। গিরিশচন্দ্র হালকা চুটকি নাটক রচনা শুরু করলেন। তাতে রসের চেয়ে গ্যাঁজলা বেশি, হাস্যরসের বদলে ভাঁড়ামি। টিকিট কাটা দর্শকরা যে এইসবই চায়। মঞ্চস্থ হতে লাগলো মুকুল মুঞ্জরা, আবু হোসেন, বড়দিনের বকশিস, সপ্তমীতে বিসর্জন ইত্যাদি। কোনোটাই একটানা নয়, দু চার দিন অন্তর বদল করে করে। টিকিট ঘর কিছুটা চাঙ্গা হবার পর গিরিশচন্দ্র মন দিয়ে আরেকটি নাটক লিখলেন। পাকে চক্রে পেশাদার থিয়েটারে তিনি জড়িয়ে পড়েছিলেন, কিন্তু তার তো মূল স্বাদ ছিল বাংলার নাট্যশিল্পের উন্নতি। দর্শক মজালেও নিছক লঘু নাটকে তার মন ভরে না। তাছাড়া সমালোচকরা এখন উল্টো সুর গাইতে শুরু করেছেন। আবু হোসেন নাটক সম্পর্কে অনুসন্ধান পত্রিকা লিখল, জহুরি গিরিশবাবু, ঠিক জহরি সম্মুখে ধরিয়াছেন। যেমন দেশ, যেমন রুচি, যেমন দর্শক, তেমনই তো তার আয়োজন চাই। তা ভালো বুঝিলাম। দেশ কাল পাত্র বুঝিয়া সংনাচ দিয়া কাজ হাসিল হইল, লোকেও হাসিল, মজিল, আনন্দও পাইল। কিন্তু প্রবীণ গিরিশবাবুর কাছ হইতে আমরা তো এরূপ সংনাচ দেখিবার আশা করি না। অনেক ভেবে চিনতে এবার গিরিশচন্দ্র বিষয়বস্তু নির্বাচন করলেন মহাভারত থেকে। দর্শকদের রুচি ঘন ঘন বদলায়। কখনো ঐতিহাসিক নাটকে তারা মেতে ওঠে, কখনো সামাজিক বিষয়ে, কখনো ভক্তিরস তাদের পছন্দ, কখনো বীর রস। মহাভারত সব রসেরই খনি। গিরিশ বেছে নিলেন জনার কাহিনী। এতে অনেকগুলি রসের সংমিশ্রণ করা যায়। পৌরাণিক নাটকও অনেক দিন হয়নি। পৌরাণিক নাটকে ভাবগম্ভীর সংলাপ আসে স্বাভাবিকভাবেই। পোশাক পরিচ্ছদও ঐতিহাসিক নাটকের মতন।
দর্শক মনোরঞ্জনের সব রকম উপাদান থাকলেও গিরিশচন্দ্র এর মধ্যে নিজস্ব জীবন দর্শনের কথাও ঢুকিয়ে দিলেন কিছু কিছু। বিদূষক চরিত্র গিরিশের খুব প্রিয়, তার হাতে খেলেও ভালো। জনা নাটকেও বিদূষকই যেন প্রধান, তার মুখে শ্লেষ বিদ্রুপের আড়ালে জীবনের সব সার কথা উচ্চারিত। বিদূষকের ভূমিকায় অর্ধেন্দুশেখর একেবারে অতুলনীয়। কৌতুক যেন তার শরীরের প্রতিটি ভঙ্গিতে সহজাত। অর্ধেন্দুশেখরের চলনে বলনে পোশাকে এমনকি নীরবতাতেও লোকে হাসে। জনা নাটকে বিদূষকই অবশ্য মুখ্য আকর্ষণ। নায়ক প্রবীরের ভূমিকায় নেমেছে সুরেন্দ্র, যদিও তার এই নামটি অনেকেই জানে না। গিরিশচন্দ্রের ছেলেকে গিরিশচন্দ্রের অনুকরণে সবাই দানি বলেই ডাকে। দর্শকদের কাছেও সে দানি বাবু। দানির কণ্ঠস্বর অপূর্ব। এর মধ্যেই লোকে বলা বলি করতে শুরু করেছে যে কালে কালে দানি তার বাবাকেও ছাড়িয়ে যাবে এই অভিনয় প্রতিভায়, দেখে নিও। জনার ভূমিকায় তিনকড়ি দাসী, যেন লেডি ম্যাকবেথেরই আরেক রূপ। নয়নমণি একটি ছোট ভূমিকা পেয়েছে, তাতেই সে সন্তুষ্ট। জনার জনপ্রিয়তা যখন তুঙ্গে, তখনই হঠাৎ যেন বিনা মেঘে বজ্রপাত হলো। একদিন সকালে গিরিশচন্দ্রের বাড়িতে এলেন অর্ধেন্দুশেখর। কচুরি, রসগোল্লা ও চা পানের সঙ্গে সঙ্গে রসালাপ চলল কিছুক্ষণ। তারপর আচম্বিতে অর্ধেন্দুশেখর বললেন, জিসি, এবার আমায় ছুটি দিতে হবে, পাখি আবার উড়ে যাবে। এ কথা শুনে গিরিশচন্দ্র আঁতকে উঠলেন। অর্ধেন্দুশেখর বলে কি? সে চলে গেলে তাহলে জনা নাটকের কি হবে? মিনার্ভা থিয়েটারের কি হবে? পাটনার দাঙ্গার পর ভরত আবার ফিরে এলো কটকে। কটক শহরে ভরতের বাসাবাড়ির খুব কাছেই থাকেন এক বিশিষ্ট বাঙালি দম্পতি। বিহারীলাল গুপ্ত এখানকার ডিস্ট্রিক্ট জজ। শহরের সবাই তাকে মান্য করে। এত বড় পদাধিকারী হয়েও বিহারীলাল নিজেকে আড়ালে সরিয়ে রাখেন না। তিনি অতিথি বৎসল। প্রায়ই তাঁর বাড়িতে সন্ধ্যার আসর বসে, গান বাজনা হয়। অনেককেই তিনি আমন্ত্রণ জানান। শুধু কোনো উকিল মোক্তারের সঙ্গে তিনি বাড়িতে দেখা করেন না। আদালত থেকে ফেরার পর আর আইনের কচকচি তার একেবারেই পছন্দ নয়। বিহারীলালের স্ত্রী সৌদামিনী অতি স্নেহশীলা রমণী। বাড়িতে বাবুর্চি ও দাসদাসীর অভাব নেই। তবু তিনি প্রায় প্রতিদিনই নিজের হাতে কিছু না কিছু রান্না করেন এবং অতিথিদের ডেকে খাওয়ান। মানুষকে নিজের হাতে কিছু খাইয়ে তার ভারী তৃপ্তি হয়। তার পাতলা ছোটখাটো চেহারা। নিজে খুব কম খান, কিন্তু অন্যদের খাবার জন্য বারবার জোর করেন। শুধু মানুষদের নন, পশু পাখিদেরও খাওয়ান তিনি। ভোরবেলায় উঠে ছোলা ছড়িয়ে দেন পায়রাদের জন্য। বাগানে একটি পোষা হরিণকে তিনি নিজের হাতে ঘাস খাওয়ান। এমনকি সহিসরা যখন ঘোড়াদের খড়বিচালি খেতে দেয়, তিনি মুগ্ধ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন। বিহারীলাল এবং সৌদামিনী ব্রাহ্ম এবং কলকাতার ঠাকুর পরিবারের সঙ্গে বিশেষ পরিচিত। সৌদামিনী একসময় স্বর্ণকুমারী দেবীর বাড়িতে সখী সমিতির সঙ্গে যুক্ত ছিলেন। কটকে এসেও স্থানীয় মেয়েদের নিয়ে একটি সমিতি গড়েছেন। তিনি মেয়েদের লেখাপড়া, গান বাজনা, সূচিশিল্প আর ছবি আঁকার উৎসাহ দেন। তার ব্যবহারে এমন একটা সহজ স্বাভাবিকতা আছে যা সকলকেই আকৃষ্ট করে। নারী পুরুষের ভেদাভেদ তিনি একেবারেই মানেন না। তার বাড়িতে যেসব মেয়েরা আসে, তারা যদি পুরুষদের সামনে ঘোমটায় মুখ ঢেকে মাথা নিচু করে মাটির দিকে চেয়ে থাকে, তিনি তাদের ধমক দিয়ে বলেন, হ্যাঁ রে, তোরা কি মাটির পুতুল? কথা বলতে পারিস না? পুরুষ মানুষদের মুখ দেখাবি না, তাহলে ভগবান তোদের এত সুন্দর মুখ দিয়েছেন কেন? ভরতের মতন একজন সাধারণ ব্যাংক কর্মচারীও এ বাড়িতে আমন্ত্রণ পায়। তার কারণ এই নয় যে সে প্রতিবেশী ও বাঙালি। এই গুপ্ত দম্পতি বাঙালি ও বাঙালির কোনো ভেদ মানেন না। ওড়িশার অনেক গণ্যমান্য ব্যক্তি এখানে নিয়মিত আসেন। বেশিরভাগ ওড়িয়া মহিলাই সৌদামিনীর সখী সমিতির সদস্য।
এ বাড়ির লোহার গেটের সামনে দিয়ে ভরতকে যাতায়াত করতে হয়। বিহারীলাল নিজে একদিন ভরতকে ডেকে আলাপ করেছিলেন। ভেতরে এনে বসাবার পর যথারীতি সৌদামিনী এক থালা ভর্তি খাবার দিয়েছিলেন এবং খুঁটিনাটি প্রশ্ন করেছিলেন। এখন ভরত 2-3 দিন না এলে সৌদামিনী হঠাৎ ভরতের ক্ষুদ্র একতলা বাড়িটিতে হানা দেন, তাঁর রান্নাঘরে উঁকি মারেন। সারাদিন সে কি কি খেয়েছে তার ফিরিস্তি শুনে শিউরে উঠে বলেন, এই খেয়ে মানুষ বাঁচে? জোয়ান ছেলে, বিদেশ বিভুঁয়ে একা পড়ে থাকা, কেউ দেখার নেই। চতুর্ভুজ নামে একটি লোককে রেখেছে ভরত। সে তার গৃহস্থালী সামলায় ও রান্না করে দেয়। ভরতের তার সম্পর্কে বক্তব্য, চতুর্ভুজের নামের সঙ্গে তার স্বভাবের বড়ই অমিল। একটা ভুজও নাড়াচাড়া করতে তার খুবই আলস্য, এবং সে রান্নাটা খুবই খারাপ করে। সে সর্বক্ষণ শুয়ে থাকতে ভালোবাসে। তবে তার প্রধান যোগ্যতা এই যে সে চোর নয়। জজ সাহেবের পত্নী ভরতের বাড়ির অন্ধকার স্যাঁতস্যাঁতে রান্নাঘরে ঢুকে চতুর্ভুজকে রান্না শেখাবার চেষ্টায় গলদঘর্ম হন। তারপর হাল ছেড়ে দিয়ে আদেশ করেন, চলো, আমার বাড়ি থেকে খাবার নিয়ে আসবে, চলো চলো। ভরতের আপত্তি তিনি কিছুতেই শোনেন না। তাঁর এই স্নেহের অত্যাচার ভরতকে মেনে নিতেই হয়। তবে ভরত সম্পর্কে 2টি কৌতূহল এই গুপ্ত দম্পতির এখনো মেটেনি। তারা আলোচনা করেন, বুঝলে গিন্নি, কলকাতার প্রেসিডেন্সি কলেজের ভালো ছাত্র হয়েও ভরত কেন এই কটক শহরে একটা ব্যাংকে চাকরি করতে এলো বলতে পারো? এবং শিক্ষিত যুবক হয়েও সে কেন ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেনি? এই ব্যাপারটা তাকে জিজ্ঞেস করতে হবে। জজ সাহেব জিজ্ঞেস করলেও এই প্রশ্ন দুটির সন্তোষজনক উত্তর ভরত দিতে পারেননি। সে সুকৌশলে এড়িয়ে যায়। বিহারীলালের বাড়িতে মাঝে মধ্যেই প্রার্থনা সভা হয়। উড়িষ্যার অনেক শিক্ষিত ব্যক্তি ব্রাহ্মধর্মে দীক্ষিত হয়েছেন, এবং যেন সেই ধর্মের অঙ্গ হিসেবেই তাঁরা বাংলায় কথা বলেন, বাংলা গান করেন। ভরত সেই সব সভার এক কোণে বসে থাকে এবং ওড়িয়া ভদ্রলোকেদের কৌতূহলের সঙ্গে লক্ষ্য করে। এই গৃহে বাঙালি ওড়িয়াদের একাত্মতা কিছুটা বিস্ময়করই বটে। কারণ ভরত জানে, সে তার কর্মস্থলে এবং হাটে বাজারে ঘুরে দেখেছে, বাঙালিদের প্রতি ওড়িয়া ভদ্রলোকদের বেশ বিদ্বেষের ভাব আছে। বাঙালিরাই তার জন্য অনেকাংশে দায়ী। উড়িষ্যা নামে কোনো আলাদা রাজ্য নেই, তা বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত। সেটা ইংরেজরা করেছে প্রশাসনিক কারণে, কিন্তু বাঙালিরা মনে করে উড়িষ্যা যেন বাংলারই একটা অংশ। উড়িয়াদের নিজস্ব ভাষার কোনো মর্যাদা নেই। সর্বত্র বাংলা ভাষা চাপিয়ে দেওয়া হয়েছে। সব স্কুল কলেজে বাংলা পড়ানো হয়। অধিকাংশ শিক্ষক, এমনকি প্রধান শিক্ষকরাও বাঙালি। উকিল, ব্যারিস্টার, জজ, ম্যাজিস্ট্রেট, ডাক্তারদের মধ্যেও বাঙালির সংখ্যা প্রচুর। অনেক জমিদারিও বাঙালিদের। এই বাঙালি প্রভুত্বের বিরুদ্ধে উড়িয়াদের ক্ষোভ জমছে দিন দিন। তারা যত শিক্ষিত হচ্ছে ততই নিজেদের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে মর্যাদাবোধ জাগছে। বাংলা ভাষা সংস্কৃতির চাপে সেই মর্যাদা হারাতে তারা কিছুতেই রাজি নয়। অবশ্য উড়িষ্যার কিছু কিছু লেখক প্রথমে বাংলা ভাষাতে সাহিত্য শুরু করেছিলেন। বাংলা সংস্কৃতিকে গ্রহণ করে তারা বাঙালিদের সমকক্ষ হতে চেষ্টা করেছিলেন। কিছুদিনের মধ্যেই তারা নিজেদের ভুল বুঝতে পেরে নিজেদের ভাষায় ফিরে এসেছেন। বিহারীলালের বাড়ির আসরে প্রায়ই আসেন মধুসূদন রাও। তিনি উড়িষ্যার একজন গণ্যমান্য কবি। তিনি বাংলাতেও কবিতা লিখেছেন। কলকাতার পত্রিকায় ছাপাও হয়েছে। মধুসূদন রাও নির্বিবাদী, শান্তশীল মানুষ। কিন্তু ফকিরমোহন সেনাপতি নামে আরেকজন লেখকের সঙ্গে ভরতের আলাপ হয়েছে। তিনি অত্যন্ত উগ্র ধরনের। ভরতের ব্যাংকের হেড ক্লার্কের সঙ্গে তার বন্ধুত্ব আছে। তিনি কেউনঝড় স্টেটের ম্যানেজার। মধ্যে মধ্যে কটকে আসেন। তখন ব্যাংকে কিছুক্ষণ আড্ডা দিয়ে যান। তিনি হাসতে হাসতে এসব গল্প বলেন, যার মধ্যে তীব্র বিদ্রুপ আর রাগ ঝকঝক করে।
একদিন তিনি বলেছিলেন তার অল্প বয়সের এক কাহিনী। বুঝলেন ভরতবাবু, বালেশ্বর জেলায় গভর্নমেন্ট স্কুলে একজন শিক্ষক ছিলেন কান্তিচন্দ্র ভট্টাচার্য। তিনি পড়াতেন উড়িয়া আর সংস্কৃত। সে ভদ্রলোক উড়িয়া ভাষা পড়তে পারতেন মোটামুটি, কিন্তু উচ্চারণ করতে একেবারেই পারতেন না। উড়িয়া ভাষার দন্তান্ন এবং মধ্যাহ্নর উচ্চারণ আলাদা। বাঙালি মূর্খ মধ্যাহ্নের উচ্চারণ জানেই না। উড়িয়াতে লয়ের উচ্চারণও অন্যরকম। ভট্টাচার্য মশাই এমন বিকৃত উচ্চারণ করেন যে তা হাসির উদ্রেক করে। তিনি হে বালকগণ এর বদলে বলেন হে বাড় গণ। শুনে ছাত্ররা তো হেসে গড়াগড়ি যায়। ছাত্রদের হাসি থামছে না দেখে ভট্টাচার্য মশাই এক বুদ্ধি বার করলেন। একদিন তিনি বলেই ফেললেন, আরে বাপু, ওড়িয়া তো আর আলাদা ভাষা কিছু নয়, বাংলারই বিকৃতি মাত্র। তাহলে আর ওড়িয়া ভাষা পড়ার দরকার কি? তিনি ঝটপট একটি পুস্তিকা লিখে ফেললেন, উড়িয়া স্বতন্ত্র ভাষা নয়। হেডমাস্টারও বাঙালি। তিনি সেই পুস্তকখানি জুড়ে দিয়ে একটা রিপোর্ট পাঠালেন ইন্সপেক্টরের কাছে। সেই সময় স্কুল বিভাগের ইন্সপেক্টর যদিও সাহেব, কিন্তু তার অফিস মেদিনীপুরে এবং সেখানকার সব কর্মচারী বাঙালি। সবাই মিলে সাহেবকে এমনভাবে বোঝালো যে সাহেব এক সার্কুলার ধুয়ে দিল। বালেশ্বর গভর্নমেন্ট স্কুলে শুধু সংস্কৃত আর বাংলা পড়ালেই চলবে, ওড়িয়া পড়াবার কোনো দরকার নেই। উড়িষ্যার শিক্ষা বিভাগে উচ্চপদস্থ সব কর্মচারীই বাঙালি। সবাই বলল, ঠিক ঠিক, একদম ঠিক সিদ্ধান্ত। আর শুধু সরকারি স্কুলে কেন, সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতেও ওড়িয়া ভাষা তুলে দেওয়া হোক। এইভাবে উড়িয়া ছাত্রছাত্রীদের তাদের মাতৃভাষায় শিক্ষা থেকে বঞ্চিত করার চক্রান্ত চলেছিল। বুঝলেন? ছাত্ররা প্রতিবাদ করেনি? না, ছাত্ররা তখন এর প্রতিবাদ করেনি, কারণ উড়িয়া ভাষা তখন দ্বিতীয় ভাষা হিসেবেও বাধ্যতামূলক ছিল না। পাশ করার কোনো কড়াকড়ি নেই, তা বলে আর শুধু শুধু পড়তে যাওয়া কেন? আমি তখন কিছু লোককে বুঝিয়ে বিভিন্ন জায়গায় সভা করে এর প্রতিবাদ জানাতে আরম্ভ করলাম। এই কাহিনী বলার সময় হঠাৎ একসময় থেমে গিয়ে তিনি ভরতের দিকে তাকিয়ে বলেছিলেন, ওহে, তা বলে সব বাঙালির নামেই আমি দোষ দিচ্ছি না। দৈত্যকুলেও প্রহ্লাদ জন্মায়। এই উড়িষ্যাতেও এমন বাঙালি আছেন যাঁদের উদ্দেশ্যে আমি শত সহস্র প্রণিপাত করি। যেমন বাবু গৌরী শঙ্কর রায়। তিনি উৎপল দীপিকা নামে এক পত্রিকা বার করেছেন। সেখানে প্রতি সপ্তাহে আমাদের ভাষার সমর্থনে প্রবন্ধ বার করতেন। অতি যুক্তিপূর্ণ সেসব প্রবন্ধ। তিনি আমাদের চেয়ে অনেক জোরালো ভাষায় আমাদের ভাষার পক্ষ নিয়ে লিখেছেন। তাঁর ভাই রামশঙ্কর রায় উড়িয়া ভাষায় নাটক লিখেছেন, উপন্যাস লিখেছেন। উড়িষ্যার মানুষজনকে ভরতের বেশ ভালো লাগে। বেশিরভাগ মানুষই অতিথিপরায়ণ এবং ব্যবহারে আন্তরিক। ভরত সবাইকে কথায় কথায় জানিয়ে দেয় তাঁর জন্ম আসামে। স্থানীয় প্রতিপত্তিশালী বাঙালিরা যখন ওড়িয়াদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে, তখন ভরত মানুষের চরিত্রের একটা বিচিত্র দিক দেখতে পায়। শাসক ইংরেজরা এদেশের মানুষদের অপমান করে কথায় কথায়। বাঁদর কুকুর এসব বলতেও ছাড়ে না। বাঙালিরা অন্যদের তুলনায় শিক্ষায় দীক্ষায় যতই এগিয়ে থাকুক, তবুও তারা ইংরেজদের কাছে অনুগ্রহ ভিখারি। ভরত ভাবে, ইংরেজরা অপমান করলে তারা গায়ে মাখে না, লাথি মারলেও হে হে করে হাসে। সেই বাঙালিরাই আবার নিজের দেশের মানুষদের তুচ্ছ তাচ্ছিল্য করে যখন তখন। এমন ভাব দেখায় যেন তারা সকলের চেয়ে উঁচুতে। যে বাড়িতে অনেক দাস দাসী, সেখানে পুরনো ভৃত্যরা প্রভুর সামনে হাত জোড় করে তোষামত করে। প্রভু লাথি কষালেও সেটাকে মনে করে অনুগ্রহ। আবার সেই ভৃত্যরাই নতুন ভৃত্যদের দেখলে দাঁত খিঁচোয়, লাথি ঝাঁটা মারে। উড়িষ্যাবাসীদের ভরত নিজের আত্মীয়ের মতন মনে করে। এটা যে ভূমিসুতার দেশ। ভূমিসুতার সন্ধানেই তো আমি 7 বছর আগে বাংলা ছেড়ে এত দূরে এসেছিলাম। কলকাতায় তন্ন তন্ন করে খুঁজেও
ভূমিসুতার সন্ধান না পেয়ে সে ভেবেছিল হয়তো রাগে অভিমানে ভূমিসুতা ফিরে গেছে উড়িষ্যায়। কিন্তু এখানেই বা কোথায় তাকে খুঁজে পাবে ভরত? সে তো বাড়ি বাড়ি ঢুকে দেখতে পারে না। কয়েক মাস ধরে কটক, পুরী, বালেশ্বর এইসব জায়গায় ঘুরেছে। শেষ পর্যন্ত সে ক্লান্ত, রিক্ত, ক্ষুধার্ত অবস্থায় পুরীর মন্দিরের সামনে অজ্ঞান হয়ে পড়েছিল। কেউ তাকে তোলেনি, কেউ তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। মন্দিরের সামনে কত অনাথ, আতুর, কুষ্ঠরোগী পাগল থাকে, কে কার দিকে তাকায়? দু চারজন পুণ্য সঞ্চয়কারী তার অজ্ঞান অবস্থাটাকে ভিক্ষের নতুন ঢং ভেবে একটা দুটো পয়সা ছুঁড়ে দিয়ে গেছে। ভিক্ষেটাকেই জীবিকা করতে হয়নি অবশ্য। নিছক বেঁচে থাকার জন্য সে পোস্ট অফিসের সামনে গিয়ে বসে থাকত। লোকের মানি অর্ডার ফর্ম লিখে দিয়ে একটা করে পয়সা নিত। কলকাতার তুলনায় এ অতি সস্তার দেশ। দিনে 10-12 পয়সা উপার্জন করলে দিব্যি দুবেলার আহার জোটানো যায়। মন্দিরের চাতালে শুয়ে থাকারও কোনো বিধিনিষেধ নেই। ভোজনং যত্রতত্র শয়নং হট্ট মন্দিরে। এভাবেই চলেছিল 1 বছর। কলকাতায় না গিয়ে সে পুরীতেই পড়ে রইল এই আশায় যে দৈবাত তো ভূমিসুতার সঙ্গে দেখা হয়েও যেতে পারে। কত মানুষই তো জগন্নাথ মন্দিরে পূজা দিতে আসে। ভূমিসুতার যদি ইতিমধ্যে অন্য কারুর সঙ্গে বিয়ে হয়ে যায় তাতেও দুঃখ নেই আমার। আমি শুধু ভূমিসুতার কাছে একবার ক্ষমা চাইতে চাই। ভূমিসুতার মর্মে গভীর আঘাত দিয়েছি আমি। নিজে পুরুষ হয়ে পৌরুষের মর্যাদা রাখিনি। ভূমিসুতাকে আমি নিজের জীবন সঙ্গিনী করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েও তাকে তুলে দিতে চেয়েছিলাম শশীভূষণ মাস্টারের হাতে। এ কি কোনো পুরুষ মানুষের কাজ? কিন্তু কিন্তু তখন যে আমার মাথা ঠিক ছিল না। ভূমিসুতার কাছে একবার অন্তত ক্ষমা চাইতে না পারলে আমি কিছুতেই শান্তি পাব না, কিছুতেই না। কিন্তু দেখা হলো না এত প্রতীক্ষার পরেও। পুরীতেই এক ভদ্রলোক তাকে ব্যাংকের চাকরির প্রস্তাব দেয়। শুধুমাত্র ভরতের হাতের লেখা দেখেই তিনি কৌতূহলী হয়ে উঠেছিলেন। এমন পাকাজ আর ইংরেজি লেখা, সে কেনই সামান্য কাজ করে? কটকে নতুন ব্যাংক খোলা হচ্ছে, ইংরেজি জানার লোক দরকার। মোটামুটি স্কুল পাস হলেই চলবে। হাতের লেখাটি কিন্তু ভালো হওয়া চাই। তুমি যোগ দাও। কলকাতায় আর ফিরবেই না, ভরত ঠিক করে ফেলেছিল। তাই সে চাকরিটা নিয়ে নিল। এই কবছরেই চাকরিতে তার বেশ উন্নতি হয়েছে। সে এখন প্রধান হিসাবরক্ষক। কটকে বেশ কিছু লোকের সঙ্গে তার পরিচয়ও হয়েছে। গুপ্তদের বাড়িতে সান্ধ্য আসরে তার যোগ দিতে বেশ ভালো লাগে। বিহারীলাল যদিও ইংরেজদের মন জুগিয়ে চলেন, কিন্তু উড়িষ্যার সাধারণ মানুষদের প্রতি তাচ্ছিল্য দেখান না। তিনি অন্য বাঙালিদের মতন নন। বিহারীলাল ও সৌদামিনী মাঝে মাঝে ভরতের ব্রাহ্ম ধর্মে দীক্ষা নেবার ব্যাপারে ইঙ্গিত করেন। ভরত গা করে না। ধর্ম সম্পর্কে তার আকর্ষণই নেই। সুতরাং এক ধর্ম ছেড়ে অন্য ধর্ম গ্রহণের যৌক্তিকতা সে খুঁজে পায় না। ছোটবেলায় সে শশীভূষণের সঙ্গে একবার ডাক্তার মহেন্দ্রলাল সরকারের চেম্বারে গিয়েছিল। তিনি ভরতকে বলেছিলেন, এই ছোড়া, সব সময় এইটা মনে মনে গুনগুন করবি, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। কি ভেবে মহেন্দ্রলাল এই কথাটা বলেছিলেন তা ভরত জানে না, কিন্তু এই লাইনটা তার মনে গেঁথে আছে। শরীরের ফাঁদ থেকে ব্রহ্মেরও মুক্তি নেই, তাহলে আর ব্রহ্মের বন্দনা করা কেন? ভরত পাটনা থেকে ফিরে আসার পর একদিন সৌদামিনী বললেন, ভরত, তুমি গান জানো না? এবারের মাঘোৎসবে আমরা রবিবাবুর বাল্মীকি প্রতিভা নাটক করব ঠিক করেছি। পুরুষ গায়কের বড় অভাব, তুমি গলা দাও না। ভরত লজ্জা পেয়ে প্রবলভাবে মাথা নাড়ে। গান তার গলায় আসে না। প্রকাশ্যে গান গাইবার তো প্রশ্নই ওঠে না। কিন্তু সৌদামিনী তাকে ছাড়বে কেন? তার মাথায় যখন যে ঝোঁক চাপে সেটা তিনি করবেনই।
তিনি জোর করে ভরতকে এক দস্যুর ভূমিকায় রিহার্সালে বসালেন। গান শেখাবেন বিহারীলাল, যদিও তিনি নিজে অভিনয় করবেন না। জজ সাহেবের পক্ষে মঞ্চে অভিনয়ে একেবারেই মানায় না। ভরতের গলায় সুর ওঠে না, তবু বিহারীলালের অসীম ধৈর্য, তিনি শিখিয়েই ছাড়বেন। প্রথম কয়েকদিন না না বলেও পরে ভরত বেশ মজা পেয়ে গেল। 1 নম্বর দস্যুর গান খুব সুরেলা না হলেও চলবে। সবাই মিলে মহড়া দেবার সময় বেশ হাসি মশকরা হয়। এসব ভরতের পক্ষে একেবারে নতুন অভিজ্ঞতা। নারী ভূমিকায় স্থানীয় ডাক্তার ও মাস্টারমশাইয়ের 2টি বাঙালি মেয়ে পাওয়া গেছে, অন্যরা ওড়িয়া মেয়ে। সবাই বাংলা বেশ ভালো বলে। এদের মধ্যে যে মেয়েটি বালিকা ও সরস্বতী এই 2 ভূমিকায় মহড়া দিচ্ছে, তার উচ্চারণ ও কণ্ঠস্বর 2ই চমৎকার। মেয়েটির নাম মহিলামণি। সে বাল বিধবা। ওড়িশায় বিধবা বিবাহের চল হয়নি, নইলে তাকে রমণীই বলা উচিত। সে কিছু লেখাপড়া শিখেছে, ব্যবহারেও বেশ সপ্রতিভ, শরীরে লাবণ্য আছে। মহিলামণি এখানকার সখী সমিতির সহকারী পরিচালিকা। সে এই গুপ্ত পরিবারেই দিনের অনেকখানি সময় কাটায়। সৌদামিনী তাকে নিজের কন্যার মতো ভালোবাসেন। মহড়া দিতে দিতে বিহারীলাল বলেন, বুঝলে হে, প্রথম আমি যখন ঠাকুর বাড়িতে এই নাটকের অভিনয় দেখি, তাতে সত্যেন্দ্রনাথ, রবিবাবু সবাই অভিনয় করেছিলেন। হিরোইন হয়েছিল সত্যেন বাবুর আর এক ভাইয়ের মেয়ে, তার নাম হলো গে প্রতিভা। যেমন তার রূপ তেমনি গানের গলা। আহা, আরে সেই প্রতিভার নামেই তো বাল্মীকি প্রতিভা। সত্যি বলবো, আমাদের মহিলামণি যেন সেই প্রতিভাকেও ছাড়িয়ে যাচ্ছে অভিনয়। জজ সাহেবের এই মহিলামণি হাসতে হাসতে মাথা দুলিয়ে বলেন, মামা বাবু, আপনি অত বাড়িয়ে বললে কিন্তু পাঠ করব না। আরে না গো, আমি একটুও বাড়িয়ে বলছি না। তোমার মামিমা সে অভিনয় দেখেননি, না হলে তিনিও স্বীকার করতেন। হ্যাঁ, দস্যু সর্দার বাল্মীকির ভূমিকায় অভিনয় করছে সরকারি স্কুলের অঙ্কের মাস্টার হেরেম্বচন্দ্র দাস। সে বলল, ইওর অনার, আমার পার্টটা সেই তুলনায় কেমন হচ্ছে বললেন না তো? তোমারও বেশ ভালোই হচ্ছে হেরম্ব, কিন্তু সেদিনে বাল্মীকির ভূমিকায় নেমেছিলেন স্বয়ং রবিবাবু। তার সঙ্গে তো আর তোমার তুলনা করতে পারি না। তিনি যে হলেন সরস্বতীর বরপুত্র। কয়েকদিন পর রিহার্সালে নতুন করে উৎসাহ সঞ্চারিত হল একটি সংবাদ শুনে। স্বয়ং নাট্যকার রবীন্দ্রবাবু শিগগিরই আসছেন কটকে। বালিয়াতে ঠাকুরদের জমিদারি আছে, তিনি আসছেন সেই জমিদারি পরিদর্শনে। বিহারীবাবু সত্যেন্দ্রবাবুর বন্ধু, সেই সুবাদে রবীন্দ্রবাবু কটকে এসে এ বাড়িতেই এসে উঠবেন। নাট্যকারকে এই গোষ্ঠীর অভিনয় দেখানো যাবে বলে দারুণভাবে রিহার্সাল চলতে লাগলো প্রতিদিন। ব্যাংকের কাজকর্ম সেরে আসতে ভরতের এক একদিন একটু দেরি হয়ে যায়, তার জন্য সে সৌদামিনীর কাছে বকুনি খায়। বিহারীলালের তো কোনো অসুবিধে নেই, তিনি 5টা বাজতে না বাজতেই আদালতে শুনানি মুলতুবি করে চলে আসেন। হেরেম্ব মাস্টারের 4টের সময় ছুটি হয়ে যায়, কিন্তু ভরতকে যে সব হিসেব বুঝিয়ে দিয়ে তবেই আসতে হয়। এর মধ্যে একদিন ভরতের এক আশ্চর্য উপলব্ধি হল। মহিলামণি বলে যাচ্ছে সরস্বতীর পাঠ। দিনহীন বালিকার সাজে এসেছেন এ ঘোর বন মাঝে, গলাতে পাষাণ তোর মন। কেন বৎস, শোনো তাহা শোনো, আমি বিনা পানি তোরে এসেছি শিখাতে গান। বলতে বলতে মহিলামণি একদিকে মুখ ফেরাল, সঙ্গে সঙ্গে ভরতের বুকের মধ্যে ছলাৎ করে উঠল। অবিকল ভূমি সুতার মতন তার মুখের পার্শ্বরেখা। মহিলামণিকে তো আমি প্রায় 1 বছর ধরে দেখছি। তেমন ভাব গড়ে না উঠলেও 2টি একটি কথা বলেছি।
কখনো তো এসব মনে হয়নি, আজ মনে হচ্ছে কেন? তাহলে কি আমি তার মুখের ঠিক এই ভঙ্গিটি আগে কখনো দেখিনি? ইচ্ছে করে ভরত উঠে গিয়ে অন্য জায়গা থেকেও মহিলা মণিকে ভালো করে লক্ষ্য করল। সামনাসামনি কোনো মিল নেই। ভূমিসুতা আর মহিলা মণিকে পাশাপাশি দাঁড় করিয়ে দিলেও কোনো মিল পাওয়া যাবে না। কিন্তু যেই সে ডান দিকে মুখ ফিরিয়ে দৃষ্টি নত করছে, অমনি তাকে ভূমিসুতা বলে মনে হয়। হ্যাঁ, কোনো ভুল নেই। তাহলে কি ভূমিসুতার সঙ্গে মহিলামণির কোনো আত্মীয়তা আছে? ওরা সম্পর্কে বোন হতে পারে, আপন বোন না হোক মাস্তুতো পিস্তুতো ভাই বোনের মধ্যেও অনেক সময় মুখের মিল থাকে। আচ্ছা, মহিলামণির কাছে ভূমিসুতার সন্ধান পাওয়া যাবে? পরের দিনও ভরতের পৌঁছতে দেরি হল। সৌদামিনী কৃত্রিম তর্জন গর্জন করতে লাগলেন তার ওপর। ভরত সেসব কিছু শুনল না। সে দেখল ডান দিকে মুখ ফিরিয়ে মহিলামণি এক দৃষ্টে তার দিকে চেয়ে আছে, ঠিক যেন ভূমিসুতা তাকে কিছু বলছে নীরব ভাষায়। কে এই মহিলা মণি? সত্যি কি ভূমিসুতার সঙ্গে তার কোনো যোগ আছে? এর সাহায্যে কি ভরত খুঁজে পাবে তার ভূমিসুতাকে? বিশ্ব জয় করে স্বামী বিবেকানন্দের পরবর্তী পদক্ষেপ কি হবে? এদিকে গিরিশের মিনার ভাগ কোন চরম সংকটের মুখোমুখি হতে চলেছে? নাকি অর্ধেন্দু শেখরকে আটকাতে পারবে গিরিশ? কেনই বা মিনার্ভা ছাড়তে চাইছেন অর্ধেন্দু শেখর? শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো। আজ শুনলেন পঞ্চম পর্ব। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, আবহ সঙ্গীত কৌশিক দাস, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও। গল্প পাঠে স্পন্দন দাস এবং দেবশ্রী মুখার্জি, নরেন প্রসূন দাস, সাহেব সুদীপ্ত ঘোষ, হেনরি শঙ্করী প্রসাদ মিত্র, ভরত মির্চি অগ্নি, শিবপূজন শুভায়ন রায়, অর্ধেন্দু কার্তিক ঘোষ, গিরিশ জয় মুখার্জি, ফকির মোহন অভিষেক মুখার্জি, ডক্টর মহেন্দ্রলাল নরেন ভট্টাচার্য, মহিলামণি অধ্যায় সাহা এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।